ভাবতে হবে না, সে মায়ের কথা ভাববে না। ইমন যেহেতু এখানে আর ফিরে আসবে না, তাই সে সব তার নামে লেখা সম্পত্তি বিক্রি করে দিবে। তাসনিমা বানু হাজার বারণ করে এরকম করিস না, নিজের ভিটে মানুষ বিক্রি করে। তাসনিমা বানু তো বিপদে পড়ে ঈশানের জায়গা বেঁচেছে, নয়তো জীবনেও ব্যস্ত না। ইমন সত্যি সত্যি ওইখানে বসে জায়গা বাঁচার জন্য লোক লাগিয়ে দেয়, পেয়েও যায়। কিন্তু জায়গা কিনবে কে ইমন জানে না। প্রথমে জানতে চেয়েছিল, লোকটা বলেনি। এরপর আর ইমন তেমন মাথা ঘামায়নি। কে কিনলো সেটা বড় কথা নয়, তার টাকা পেলেই হলো। ইমন তার সব জায়গা সম্পত্তি বেচে একেবারের জন্য শ্বশুরবাড়ি চলে যায়, ওইখানে থাকবে। ওইদিকে আর সে মুখও দেখবে না। তাসনিমা বানুকে বলে দিয়েছে তিনি যেন তার ছোট ছেলেকে নিয়েই থাকে, বড় ছেলের কথা যেন ভুলে যায়। এর মধ্যে একদিন হুট করে ঈশানের জ্ঞান ফিরে। তাসলিমা বানু ওই দিন বাড়িতে ছিল। ঈশানকে হাসপাতালে রাখলেও তাসলিমা বানু বেশিরভাগ বাড়িতেই পড়ে থাকে। ওই দিনও বাড়িতে ছিল। নার্স ফোন দিয়ে জানায় ঈশানের জ্ঞান ফেরার কথা। তাসলিমা বানু শুনে খুব খুশি হয়। এতদিনে ছেলেটার জ্ঞান ফিরেছে। কত দোয়া করেছে ছেলেটার জন্য, কত কত টাকা খরচ করেছে ঈশানের পিছনে। সবকিছু প্রায় শেষ করে ফেলেছে। যতটা খুশি নিয়ে তাসলিমা বানু হাসপাতালে এসেছেন, ততটাই নিরাশ হয়েছেন ঈশানের খবর শুনে। ঈশান কোমা থেকে বের হয়ে আসলেও তার কোনো বোধ শক্তি নেই। কাউকে চিনতে পারে কিনা এটাও বলা যায় না। শুধু কেমন প্রতিবন্ধের মতো তাকিয়ে রয়, একটা কথা বলে না। যেদিকে তাকাবে এক দৃষ্টিতে তাকিয়েই থাকবে। তাসলিমা বানু ছেলের এই অবস্থা থেকে একেবারে ভেঙে পড়ে। কি হয়ে গেল? তার সুখের সংসারটা শেষ হয়ে গেছে। বড় ছেলে নিজের মায়ের সাথে সব শেষ করে নিজের শ্বশুর বাড়িকে আপন করে নিয়েছে, আর ছোট ছেলের এই পরিণতি। ঈশানের বিষয়ে ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার জানায় ঈশানের মাথায় প্রচন্ড আঘাত পায় এই অবস্থা হয়ে গেছে। জুথির দিন যেমন কাটেই না, শুয়ে বসে থাকতে থাকতে এক প্রকার ক্লান্ত সে। কিছুই ভালো লাগে না। সে চঞ্চল মেয়েটাকে কতটা শান্ত হয়ে থাকতে হয়, প্রতিটা কদম বুঝে শুনে ফেলতে হয়, নয়তো এই বুঝি ব্যথা পেল, তার বাবুটা বুঝি ব্যথা পাবে। নিজেকে তাই আগলে রাখার চেষ্টা করে, নিজের পেটে হাত বোলায়। এখানে তার আর তার বোকা পুরুষের ভালোবাসা চিহ্ন, ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব রয়েছে। কয়েকদিনের মধ্যেই সে পৃথিবীর আলো দেখবে, হাত পা ছড়িয়ে খেলা করবে, ঠোঁট উল্টিয়ে কাঁদবে। নিজের পেটে নিজেই চুমু খেতে ইচ্ছে করছে জুথির। ইস, পারছে না। বোকা পুরুষটা থাকলে কত ভালো হতো। তার ইচ্ছে না হয় ওই লোকটাই পূরণ করে দিত। একজন পিতার সার্থকতাই হলো সন্তান পৃথিবীর আলো দেখার পর তাকে কোলে নেওয়া। কিন্তু ইরহান নিতে পারবে না। তাদের জীবনে সচ্ছলতা আনতে গিয়ে লোকটা তার সব আশা স্বপ্ন বিসর্জন দিচ্ছে। মনটা নিমিষে খারাপ হয়ে গেল জ্যোতির। জানালা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। কতদিন হয়ে গেল বকুল ফুল এনে মালা গাঁথা হয়নি। মাঝে মাঝে ইচ্ছে করতো গিয়ে ফুল কুড়াতে, কিন্তু দাদির বকুনি খাওয়ার ভয়ে যেত না, আর এখন নিজেই যায় না। জ্যোতির নানান ভাবনার মাঝে জ্যোতির দাদি ডেকে বলে, জ্যোতি রে, দেখ কে এসেছে। জ্যোতি ভাবনা থেকে বের হয়ে দরজার দিকে দৃষ্টি দেয়। দরজার সামনে দাঁড়াতে থাকা মানুষটাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মন খারাপের রেশ নিমিষে কেটে যায়। ঠোঁটে দখল করে নিয়েছে এক টুকরো হাসি। প্রফুল্ল মনে জ্যোতি কিছু বলার আগে এসে জ্যোতিকে জাপটে ধরে খুব সাবধানে। জ্যোতিও ধরে। আমার কথা মনে আছে? ভেবেছি হয়তো মেয়েটা আমায় ভুলেই বুঝি গেছে। মোটেও না। সংসারের কাজে ইচ্ছে থাকলেও সময় হয়ে ওঠেনি, তাই বলে আমার বান্ধবীকে ভুলে যাব? কেমন আছিস সীমা? এই তো ভালো। আমার বান্ধবীকে দেখে আরো ভালো হয়ে গেছি। সীমাকে দেখে জ্যোতির মনে ইচ্ছে জাগলো পুকুর পাড়ে গিয়ে বসে একটু গল্প করতে। অনেক দিন হয়ে গেল মন খুলে সীমার সাথে কথা বলা হয়নি। সব কথা তো আর দাদি আর ইরহানকে বলাতে পারে না, তাই সীমাকে বলবে, আয় আমরা গিয়ে পুকুর পাড়ে খোলা জায়গায় গিয়ে বসি। ঘরের ভেতর কেমন দম বন্ধ লাগছে, আজকে একটু বেশি অস্বস্তি হচ্ছে আমার। খোলা জায়গায় গিয়ে বসলে একটু ভালো লাগবে, প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। সীমা জ্যোতির দিকে কিছু সময় তাকিয়ে রয়। জ্যোতিকে দেখে বোঝা যাচ্ছে তার আর বেশি সময় নেই ডেলিভারির। সীমা খুব সাবধানে জ্যোতিকে ধরে নিয়ে যায়। তারপর দুজন পুকুর পাড়ে বসে। বাতাসটা খুবই ভালো লাগছে জ্যোতির। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস টেনে নেয়। দুই বান্ধবী নানান কথা জুড়ে দেয়, কত কত কথা তাদের। এতদিনের জমানো সব কথা বলতে থাকে একজন আরেকজনকে। সীমা তার সংসার জীবনের নানান কথা বলছে। শ্বশুর বাড়ির লোকেরা কেমন, তার স্বামী নামক লোকটা কেমন, তাও বলছে। জানিস জ্যোতি, আমি মনে মনে চাইতাম ইরহান ভাইয়ের মতো যেন একটা জীবন সঙ্গী পাই। তোদের ভালোবাসা দেখতে কি যে ভালো লাগে রে।
ভাই দূর থেকে তোর কত খেয়াল রাখে, এমন কয়জন পায়। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে, পেয়েছি আমিও। হয়তো ইরহান ভাইয়ের মতো ততটা অন্য কেউ পারবে না, তবুও আমার জন্য আমায় অনেক ভালোবাসে। এক একজনের ভালোবাসা এক এক রকম সীমা, মানুষ আলাদা, ভালোবাসার ধরনও আলাদা। হুম। সীমা আরো অনেক কথা বলতে থাকে, অনেক মজার কথা বলে, যা শুনে জ্যোতি খিলখিলিয়ে হাসে। সীমা জ্যোতির দিকে তাকিয়ে জ্যোতির হাসি দেখে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। ফোলা শরীরে আরো কয়েক গুণ সৌন্দর্য বেড়ে গেছে। ইরহান ভাই সামনাসামনি দেখলে হয়তো আবারও জ্যোতির প্রেমে পড়তো নতুন করে। জ্যোতির হাসির মাঝে পেটে চিনচিনিয়ে ব্যথা অনুভব করে। পেটে হাত রেখে জ্যোতি, ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে, সহ্য করার মতো না। নিজের পাশে বসে থাকা সীমার হাতটা খামচে ধরে। সীমা আটকে ওঠে। কি হয়েছে জ্যোতি, ঠিক আছিস? সীমারে, চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে জ্যোতির। সীমা ভয় পেয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে জ্যোতি? ঠিকই তো ছিল, কষ্ট হচ্ছে তোর? জ্যোতি চোখ মুখ কোচকে মাথা উপর নিচ নাড়ায়। তার কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে। সীমা জ্যোতিকে ছেড়ে উঠতেও পারছে না। জ্যোতি তার হাত ছড়াচ্ছে না। সীমা এখান থেকেই দাদিকে জোরে ডাকতে থাকে। জ্যোতি ব্যথাতুর মুখে একটা কথাই বলছে, সীমারে, আমার বোকা পুরুষকে একটা কল দে। আমার বোকা পুরুষকে আমি এক নজর দেখবো। আমার খুব ভয় করছে। আমাকে একটু ব্যবস্থা করে দে ওনাকে দেখার। তাসলিমা বানু তার কর্মফল পাচ্ছে। অন্যের ক্ষতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। হয় কিছুদিন আগে নয়তো কিছুদিন পরে ঠিকই শাস্তি পেতে হয়। ওই স্বপ্নটাই সত্যি হলো। ইরহানের বাবা এসে স্বপ্নে ঠিকই কথাই বলেছে। সে তার পাপের শাস্তি পাচ্ছে। শান্তি নেই, অশান্তির জোয়ারে ভাসছে প্রতিনিয়ত। যাদের জন্য অন্যায় করেছে তারা আজ ওনাকে ফেলে রেখে ফিরেও তাকায় না। বড় ছেলেটা একবার জানতে চায় না, মা তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো আছে, একটা খোঁজও নেয় না। আর ছোটটা, সেই যে হাসপাতাল থেকে যেরকম এনেছে সেরকমই আছে। গত কয়েক বছরেও কোনো পরিবর্তন নেই। কোনো কথা বলে না, যেই দিকে তাকাবে বোকার মতো সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রবে। কারো কথাতে কোনো সারা শব্দ করে না। কারো কথা সে বুঝলো কি না তা বোঝার উপায় নেই। জায়গা সম্পত্তি টাকা পয়সার জন্য যাকে তিনি ঠকিয়ে নিজের করেছেন, আজ ওনার কিছুই নেই, সব শেষ। শুধু বাড়িটা আর বাইরে একটু জায়গা রয়েছে, সব বিক্রি করে শেষ। রোজগার করার মানুষ নেই। ওনারা বা কি করার আছে? বুকে পাথর চেপে জায়গা জমি বিক্রি করে দিয়েছেন, সাথে ঘরের জিনিসপত্রও বিক্রি করে। তাসলিমা বানু এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। নিষ্পাস ছেলেটাকে ওনার ঠকানো ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। পাপ করেছেন, তার শাস্তি পাচ্ছেন। কয়েকবার জ্যোতির কাছে যেতে চেয়েছিল মাপ চাইতে, গিয়েও আবার ফেরত এসেছে। সাহসে কুলায়নি। কম অন্যায় তো করেনি, কি অপমান করেছে, কি অহংকার দেখিয়েছে, অথচ সব ওদেরই ছিল। তাসলিমা বানু ঠিক করে নিয়েছে ইরহান আসলে মাপ চেয়ে নিবে, নিশ্চয়ই মাফ করে দিবে ইরহান। ইরহানের মন অনেক বড়, ওনাকে ফিরিয়ে দিবেন না। আর যদি মাফ না করে, দরকার পড়লে ইরহানের পায়ে ধরবে। পাপের ফলে সুখের সংসার শেষ। কি সুখের সংসার ছিল, আর এখন অহংকার পতনের মূল। দেখতে দেখতে দীর্ঘ 7 বছর পার হয়ে গেছে। ইরহান দেশে নেই। সময় তার নিজ গতিতে বয়ে গেছে। ইরহান এখনো দেশে আসেনি। এর মধ্যে রাস্তার পাশে সুন্দর বড় একটা বাড়ি হয়েছে। লোক লাগিয়ে ইরহানই করিয়েছে, 2তলা ফাউন্ডেশন দিয়ে করিয়েছে। অবশ্য উপরতলার কাজ করেনি, ওইটা ভবিষ্যতের জন্য করে রেখেছে। অনেক সুন্দর করে বাড়িটা করেছে। রাস্তা দিয়ে লোক যাবার সময় একবার হলেও নীলরাঙা বাড়িটার দিকে নজর পড়ে। সব সময় খারাপ দিন থাকে না, ভালো দিন আসে ঠিকই, শুধু অপেক্ষা সময়ের। ইরহান অক্লান্ত পরিশ্রমে এই কয়েক বছরে প্রচুর টাকা কামিয়েছে। যে টাকার জন্য ইরহান একসময় পাগলের মতো এদিক সেদিক ঘুরতো, আজ আল্লাহর রহমতে তার টাকা হয়েছে, সুন্দর একটা বাড়ি হয়েছে। জ্যোতিকে ইরহান মাথা থেকে হাত কত কত গয়না দিয়ে গড়িয়ে দিয়েছে। ইরহান তার কথা রেখেছে। জ্যোতি কিছু বলেও থামাতে পারেনি। কিছুদিন পরপরই এটা ওটা গয়নাগাটি পাঠাতে থাকে। জ্যোতির বারণ শুনে না, তার এক কথা, আমার বউকে আমি দিব, তুমি চুপ থাকো মেয়ে, তুমি বলো। ইরহান বাড়ি করলেও এখনো জ্যোতি নতুন বাড়িতে ওঠেনি, উঠবেও না বলে ঠিক করে রেখেছে। ইরহান আসলে একবারে উঠবে, এই ঘরেই এখন থাকবে। এখানে যে ঈশানের ছোঁয়া লেগে আছে। ইরহানকে ছাড়া নতুন ঘরে উঠলে শান্তি পাবে না। জ্যোতি বকুল গাছের নিচে বসে বকুল কুড়ায় আর অতীতের কথা ভাবে। ওই দিন সীমার ডাকে জ্যোতির দাদি দৌড়ে এসেছিল।
এসে দেখে ওনার নাতনি ব্যথায় ছটফট করছে। বুঝে গেছেন নতুন সদস্য আসার সময় হয়েছে। সীমা আর দাদি দুজন মিলে হাত ধরে জ্যোতিকে উঠিয়ে অনেক কষ্টে ঘরে নিয়ে যায়। জ্যোতি ব্যথায় বারবার আর্তনাদ করছে আর সীমাকে অনুরোধ করছে যেন তার বোকা পুরুষটাকে একটা কল দেয়। এই সময় যে তার পরাণটা পুড়ছে মানুষটাকে একবার দেখার জন্য। মনে হচ্ছে ইরহানকে এক নজর দেখলে সব সেরে যাবে। সীমা জ্যোতির ফোন নিয়ে ইরহানকে কল লাগায়। তারপর জ্যোতির অবস্থা সব খুলে বলে। সব শুনে ইরহান অস্থির হয়ে পড়ে। দাদি আর সীমাকে অনুরোধ করে জ্যোতিকে হাসপাতালে নেওয়ার জন্য। ইরহান নাকি যাওয়ার আগেই গাড়ি ঠিক করে কথা বলে গিয়েছিল, একটা কল দিলে নাকি আসবে। জ্যোতির দাদি ইরহানকে বারণ করেছে এসব করতে। বাড়িতেই নাকি চেষ্টা করবে আগে। জ্যোতির অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িতে নর্মাল ভাবেই হবে। জ্যোতির কষ্ট ইরহান কিছুতেই সহ্য করতে পারছে না। জ্যোতির ব্যথা তোর মুখটা দেখে কলেজাটা কেমন ছিঁড়ে যাচ্ছে ইরহানের। বোকা পুরুষ। খুব কষ্ট হচ্ছে না? একটু সহ্য করে নাও জ্যোতি রানী। ইহানের গলাটা যেন কেমন ধরে আসছে। জ্যোতিকে কি বলে সান্ত্বনা দেবে ইহান? সে তো নিজেই তাই বউয়ের কষ্টে প্রায় কেঁদে দেয়। জ্যোতির দাদি কোথায় সীমা গিয়ে তার দাদিকে ডেকে নিয়ে আসে। একা সব কিছু করা সম্ভব নয়। তার ওপর সীমার দাদি অভিজ্ঞতা আছে এই বিষয়ে। দুজনে ঘরে ঢোকে। তারপর সীমা মোবাইল নিয়ে বেরিয়ে আসে। ইরহানকে জানায় চিন্তা না করতে। চিন্তা না করার কথা বললেই কি চিন্তা হবে না নাকি? ইরহান সীমাকে খুব করে অনুরোধ করে যেন একবার পারলে ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর কল কেটে দেয় ইরহান। ওই গাড়ির ড্রাইভার কল দিয়ে বলে বাড়ির সামনে যেন এসে দাঁড়ায়, সব খুলে বলে। গাড়ি দরকার না পড়লে ইরহান সারা দিনের ভাড়া দেবে, তবুও যেন যাই। তারপর ইরহান তাড়াতাড়ি অজু করে নামাজে বসে। তার জ্যোতি রানী আর বাচ্চাটা যেন সুস্থ থাকে তার জন্য দোয়া করে। নামাজ শেষে ইরহানের ফোনে আবার কল আসে। কল রিসিভ করতে ইরহানের হাত কাঁপছে। মনে মনে এটাই চাইছে যেন সব ঠিক থাকে। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে জ্যোতির দাদি খুশি মনে বলে ওঠে, না জামাই, তোমার তো রাজকন্যা হয়েছে। আমার নাতনির ঘরে মেয়ে হয়েছে, তুমি মেয়ের বাবা হয়েছ। ইরহান কথাটা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জ্যোতি কেমন আছে জানতে চাই। জ্যোতি ভালো আছে। তারপর সীমা ভিডিও কল দিয়ে ইরহানকে তার মেয়েকে দেখায়। ইরহান এবার তার চোখের পানি রাখতে পারে না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। তার মেয়ে কি আদরের মুখখানি, ছোট ছোট হাত পা। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, মেয়েটাকে চুমু খেতে। সেই থেকে বাবা মেয়ের কি মিল। ইরহান মেয়ের নাম রেখেছে জুই। মেয়ে যখন কান্না করে ফোনে ইরহানের গলা শুনলেই থেমে যায়। এদিক ওদিক তাকিয়ে বাবাকে খোঁজে। বাবার আদুরে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। এখন মেয়ে বড় হয়েছে, স্কুলে ভর্তি করিয়েছে জ্যোতি। পড়াশোনা খুব ভালো মেয়েটা। বাবার বাধ্য সন্তান। বাবা যা বলবে তাই করবে, একটু এদিক ওদিক করবে না। বাবা মেয়ের কি মিল। জ্যোতি কথাগুলো ভেবে আপন মনে হাসে। এর মধ্যে জুই হাতে ফোন নিয়ে দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, আম্মু, কখন থেকে তোমায় খুঁজছি। আব্বু ফোন দিয়েছে, কথা বলো। তুই কথা বল তোর বাপের সাথে। কাল সারাদিন কই ছিল? একটা কলও করেনি, এখন আসছে ঢং করতে। সর। আমি কথা বলেছি, তুমি কথা বলো। আমার পড়া বাকি আছে। আব্বু বলেছে সব পড়া শেষ করতে বিকালের মাঝেই। রাতে তাহলে আমার জন্য নাকি একটা বড় উপহার আছে। আমি গেলাম। বলেই জ্যোতি ফোন হাতে দিয়ে দৌড়ে চলে যায় জুই। জ্যোতি কানে ফোন ধরতেই বলে, আমার জ্যোতি রানী কেমন আছে? এ ঢং। কাল কেউ আমার খোঁজ নেয়নি, একটা জরুরি কাজ ছিল তাই নেয়নি। আর এদিকে যে আমি আর মেয়ে কত মিস করেছি। আমিও তোমাদের অনেক মিস করি জ্যোতি রানী, কিন্তু কি করব বলো তো। তাও তোমার কাছে দিন শেষে নিজেকে ঠিক রাখার জন্য আমাদের কলিজাটা আছে, কিন্তু আমি আমার দুইটা জানি তো আমার কাছে নেই। আমার অবস্থাটা একবার ভাবো তো। জ্যোতি আসলেই ভাবে, তবুও দিন শেষে মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যায়। কিন্তু তার বোকা পুরুষটা ওই দূর দেশে বড্ড একা। ইরহান ভালো করে কথা না বলে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। কাটার আগে বলে, একটা বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে জ্যোতি রানী, তোমাদের মা মেয়ের জন্য। জ্যোতি কিছুই বুঝলো না। রাতে দুই মা মেয়ে বসে গল্প করছে। জ্যোতির দাদি আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দরজার টোকা পড়ে। জ্যোতি জানতে চায় কে, কোনো উত্তর আসে না।
তাই নেমে হাতে বটিটা নিয়ে দরজা খুলতে যায়। জুইও তাই মার সাথে নামে। মাকে সে একা যেতে দেবে না। দরজা খুলে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে দুইজনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। জ্যোতির হাত থেকে বটিটা অনেক আগেই পড়ে গেছে। মা মেয়ে জোরে চিৎকার দিয়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রয়। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যেটা খুব প্রিয় হুট করে চোখের সামনে চলে আসলে অনুভূতিটা কেমন হয় নিজের চোখকে বিশ্বাস হয় না। মনে হয় স্বপ্ন দেখছি, যা খুব করে চাই, কিন্তু সেই চাওয়াটা হুট করেই পূরণ হয়ে যাওয়ার অনুভূতিটা প্রকাশ করার মতো না। মা মেয়ের মুখে হাত দিয়ে সামনে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না কিছু, মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছে। দরজার অপর প্রান্তে আর কেউ নয়, স্বয়ং ইহান নিজেই দাঁড়িয়ে আছে হাসি মুখে। জ্যোতির নিজের চোখকে যেন বিশ্বাস হলো না। চোখ ঘুরিয়ে নিজের মেয়ের দিক তাকালো। ঝুও তার মার দিকে তাকায়। মা মেয়ের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। জ্যোতি চোখের ইশারায় জানতে চায় সে যা দেখছে তা কি সত্যি, মেয়েও তার বাপকে দেখছে কিনা। জুয়ো চোখের ইশারায় বুঝায় সেও একই জিনিস দেখছে। ইয়ান মা মেয়ের মুখের দিকে তাকায়। তাদের মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মারাত্মক শক হয়েছে। ওদের অবস্থা দেখে ইয়ান মিটমিটিয়ে হাসে। এদের অবাক করার জন্যই তো এত কিছু করা। না জানিয়ে টিকিট কেটেছে, না জানিয়ে এসে দেখতে চেয়েছিল ওরা কি করে। কাল ফ্লাইট ছিল বলে মা মেয়েকে কল দিতে পারেনি। আজ বিকেলে সব ঝামেলা মিটিয়ে গাড়িতে উঠে তাই কল দিয়েছিল। আপনজনাদের চমকানো মুখটা দেখে কি যে ভালো লাগে। হুট করে মা মেয়ে দুজনে ইয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে। জ্যোতি ইয়ানের গলা জড়িয়ে ধরে আর জুই ছোট্ট হাতে বাবার পা জড়িয়ে ধরে। ইয়ান বুঝে ওঠার আগে মা মেয়ে কাজটা করে ফেলে। ইয়ান পড়ে যেতে নিলেও দরজায় পাটা শক্ত করে ধরে নিজেকে সামলে নেয়। দুজনই কান্না জুড়ে দিয়েছে। ইয়ানকে ভাসিয়ে দিচ্ছে চোখের পানিতে মা মেয়ে। কান্নার শব্দ শুনে জ্যোতির দাদি ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে যান তিনি। কি হয়েছে তড়িঘড়ি করে উঠে দেখতে এসে দেখে দরজার সামনে ইয়ান দাঁড়িয়ে আছে আর মা মেয়ে বিলাপ করে কাঁদছে। ইয়ানকে দেখে তিনিও বেশ অবাক হন, তবে নিজেকে সামলে নেন। বুঝতে পারেন বউ আর মেয়েকে না জানিয়ে এসেছেন। ওদের নিজেদের সময় কাটাতে দিতেই উনি আবার রুমে চলে যান। নিজের নাতনির জন্য দোয়া করতে করতে আবার শুয়ে পড়েন। এদিকে এদের বলতো কাঁদছো কেন? আমি দেশে না আসায় তো কত অভিযোগ করতে, এখন যখন আসলাম তখন কাঁদছো। তোমরা কি খুশি হওনি আমি আসায়? আবার চলে যাব? আচ্ছা ছাড়ো, আমি চলে যাচ্ছি। দুজনেই একসাথে ইয়ানকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে ওঠে না। ইয়ানের নিঃশব্দে হাসে। তারপর মা আর তার মেয়েকে সামলে বিছানায় বসাই। অনেক কষ্টে দুটোকে শান্ত করে। তারপর সব বলে। ওদের চমকে দিতেই কিছু বলেনি ইহান। এতদিনে জমানো সব কথা বলছে মা আর মেয়ে। ইহান অপলক তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাচ্ছে। কথা চলছে তো চলছে, থামাথামির নাম নেই। এক পর্যায়ে ইহান বলে ওঠে, খুব খিদে পেয়ে গেছে জ্যোতিরানী, কিছু দাও না। জ্যোতির এত সময় পর টনক নড়ে। কথার তালে তার বোকা পুরুষকে সামনে পেয়ে সব ভুলে গেছে। ইয়ানের সাথে সাথে যে নিজেদেরও রাতের খাওয়া হয়নি সে কথা বেমালুম ভুলেই বসে আছে। ইয়ানকে তাড়াতাড়ি বলে ফ্রেশ হয়ে আসতে। তারপর জ্যোতি চলে যায় গ্যাসে খাবার গরম করতে। ইহানও উঠে দাঁড়ায় ফ্রেশ হবে বলে। জ্যোতির খাবার গরম করতে করতে ইহান পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসে। ইয়ান বসতেই তার রাজকন্যাটি গুটি গুটি করে এগিয়ে আসে ইহানের কাছে। ইয়ান হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নেয়, কপালে চুমু এঁকে দিয়ে বুকে আগলে নেয়। আমার মাটা। জ্যোতি খাবার আনে। ইহান 3টে বাসন দেখে ভুরু কুঁকচায়। 3টা এনেছো কেন? আমরা কেউই খাইনি তাই। তো কি হয়েছে, আমরা এক থালাতেই খাবো আর তুমি আমাদের খাইয়ে দিবে, তাই না মা? জুয়ো মাথা নেড়ে সম্মতি জানায়। একসাথে খাবার খাবে। 3জন একসাথে খাবার খায়। তারপর ইয়ান শুয়ে 2 পাশ থেকে মা মেয়েকে বুকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। কি যে শান্তি লাগছে। কিছু সময়ের মধ্যে জুই ঘুমিয়ে যায়। জ্যোতি বুঝতে পারে, মেয়েকে বালিশে শুইয়ে দেয়। তারপর ইহানের বুকে মুখ গুজে আবার কাঁদে। ইহান ফিসফিসিয়ে বলে, পাগলি কাঁদে না, আমি এসে গেছি তো। পরের দিন সকাল সকাল নতুন বাড়িতে উঠবে বলে ঠিক করে নেয়। সেই অনুযায়ী সব গোছগাছ চলছে। তেমন কিছু নেবে না এই ছোট্ট ঘর থেকে, আর না এই ঘরটা ভাঙবে। এই ঘরটা যে হাজারো ছোট ছোট সুখের স্মৃতি জড়িয়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।